আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। হাসনাত আব্দুল্লাহ তেড়ে মেরে তার স্বভাব সিদ্ধ ভঙ্গিতে রাষ্ট্রপতির ডায়াসের দিকে এগিয়ে যান এবং তখন জামায়াতে ইসলামী নেতা সৈয়দ মোহাম্মদ তাহের তিনি কোনো মতে গিয়ে হাসনাত আব্দুল্লাহকে ঠেকান যাতে হাসনাত আব্দুল্লাহ তেড়ে মেরে হামলে না করেন রাষ্ট্রপতির ওপরে। এবং তারপর তাকে দেখা যায়, সাংবাদিকেরা লিখছেন যারা সংসদ অধিবেশন কক্ষে ছিলেন, যে সৈয়দ মোহাম্মদ তাহের কোনো রকমের দুই হাত প্রসারিত করে বিরোধী দলীয় সদস্যদের বাইরে নিয়ে যায়। ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু যখন বক্তব্য রাখতে আসবেন তখন যে একটা বড় ধরনের গ্যাঞ্জাম হবে সেটা ধারণাই করা যাচ্ছিল। এই রাষ্ট্রপতিকে অভিশংসন করে সরিয়ে দিয়ে গ্রেফতার করতে হবে, এই দাবি আগেই করে রেখেছিল জাতীয় নাগরিক পার্টির তরফ থেকে তরুণ নেতারা। জাতীয় নাগরিক পার্টির নেতা নাহিদ ইসলাম গত কয়েক সপ্তাহ ধরেই বারবার বক্তব্য দিয়ে এই দাবি জানিয়ে আসছেন যে এই রাষ্ট্রপতিকে তো সরাতে হবে, এই রাষ্ট্রপতিকে অভিশংসন করতে হবে এবং গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। সংসদ অধিবেশন শুরুর সাথে সাথেই আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, সারোয়ার তুষারের মতো জাতীয় নাগরিক পার্টির কয়েকজন নেতা তাদের কিছু কর্মী দিয়ে জাতীয় সংসদ ভবনের সামনে সকাল থেকেই প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়েছিল এবং তখনও তারা সংবাদ মাধ্যমের সামনে এই দাবি জানান যাতে সংসদ সদস্যরা রাষ্ট্রপতিকে কিছুতেই সংসদের ভেতর বক্তব্য দেওয়ার সুযোগ না দেন। এবং তখন আসিফ মাহমুদ বলেন সংবাদ মাধ্যমকে যে তারা সংসদ ভবনের সামনে দাঁড়িয়েছেন দেশের মানুষের পক্ষ নিয়ে, এনসিপির পক্ষ থেকে দাঁড়াননি। সংসদ অধিবেশন শেষ হওয়া পর্যন্ত তারা সেখানে অবস্থানের ঘোষণা দেন এবং তারা বলেন যে সংসদ সদস্যরা যদি এলাকায় গিয়ে বুক ফুলিয়ে জনগণের সামনে দাঁড়াতে চান তাহলে অবশ্যই ফ্যাসিবাদের যে সর্বশেষ চিহ্ন, সর্বশেষ যে প্রতীক এই রাষ্ট্রপতি যিনি এখানে আছেন তাকে অপসারণ করতে হবে। এরপর আসিফ মাহমুদ, সজীব ভুইয়ারা তাদের ওই 10-15 জনের ওই দল আর রঙিন সব প্ল্যাকার্ড নিয়ে সংসদ ভবনের বাইরে সংসদ অধিবেশনের শেষ পর্যন্ত ছিলেন কিনা সেটা সংবাদ মাধ্যম ঘেঁটে জানা যায় না। তবে সংসদ ভবনের ভেতরে বিরাট প্রস্তুতি নিয়ে উপস্থিত হয়েছিলেন জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ যাতে তারা যে কোনো উপায়ে রাষ্ট্রপতির বক্তৃতা ভণ্ডুল করে দিতে পারেন। এতে কোনো অসুবিধা নাই। এই প্রতিবাদ একেবারেই সংসদের প্রথা অনুযায়ী বৈধ, সিদ্ধ এবং জামায়াতে ইসলামীর বিরোধী দলীয় উপনেতা জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ তাহের কিন্তু সংসদ অধিবেশনের আগের দিনও সংবাদ মাধ্যমকে বলে রেখেছিলেন যে তারা বুঝতেই পারছেন না কেন বিএনপি স্বৈরাচারের দোসর রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে দিয়ে সংসদে বক্তৃতা দেওয়াচ্ছে। এবং তারা বলে রেখেছিলেন যে তারা যখন সংসদ সদস্যদের নিয়ে প্রস্তুতি সভায় বসেছিলেন তখন তারা ঠিক করে রেখেছেন কি করবেন তারা যখন রাষ্ট্রপতি বক্তৃতা দিতে উঠবেন, আপনারা তখনই দেখতে পাবেন। তখনই বোঝা যাচ্ছিল যে যে ধরনের একটা স্পেকটাকল বা একটা কোনো দারুণ চমক বা একটা বড় ধরনের প্রতিবাদ হরিহট্টগোলের একেবারে প্রস্তুতি নিয়ে উপস্থিত হয়েছেন জামায়াতে ইসলামী এবং তাদের মিত্ররা, মানে জাতীয় নাগরিক পার্টির সংসদ সদস্যরা। রাষ্ট্রপতির নাম যে মাত্র সংসদের প্রথম অধিবেশনে প্রথা অনুযায়ী নবনির্বাচিত স্পিকার হাফিজউদ্দিন আহমেদ ঘোষণা করেন যে তিনি বক্তৃতা দিতে আসছেন এবং সাথে জুড়ে দেন যে সংসদের সকল প্রথা তারা মেনে চলতে চাইছেন, কাজেই রাষ্ট্রপতি এখন সেই প্রথা অনুযায়ী বক্তব্য দেবেন, কেউ যেন কোনো অসম্মান বা বিশৃঙ্খলা না করেন, এটা বলে রাষ্ট্রপতিকে যখন তিনি আহ্বান জানান, রাষ্ট্রপতি সংসদের অধিবেশন কক্ষে প্রবেশের সাথে সাথে সংসদ ভবনের ভেতরে বড় বড় প্ল্যাকার্ডে জুলাই গাদ্দার, জুলাই গাদ্দারি চলবে না, জুলাইয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা বন্ধ করা সহ বিভিন্ন স্লোগান লেখা প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে যান জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ, সংসদ সদস্যরা। সমস্যা ছিল না সেখানে, তারা এরপর যেটা করেন রাষ্ট্রপতি ঢোকা মাত্র যেটা প্রথা, সেই প্রথা অনুযায়ী বিউগলে তখন জাতীয় সঙ্গীত বাজতে শুরু করে। সকল সংসদ সদস্যরা, মানে বাংলাদেশের সকল নাগরিকের যে কোনো অবস্থায় জাতীয় সঙ্গীতের সুর শুনলে দাঁড়িয়ে যাওয়াই প্রথা এবং নিয়ম। অথচ
বাংলাদেশের সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টির সংসদ সদস্যরা তখন অভিনব এক প্রতিবাদ নিয়ে হাজির হন, যেখানে জাতীয় সঙ্গীত বাজছে, কারণ রাষ্ট্রপতি ঢুকেছেন। সংসদের সকল সদস্যরা দাঁড়িয়ে জাতীয় সঙ্গীতের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন। তখন জামায়াতে ইসলামী আর জাতীয় নাগরিক পার্টির সংসদ সদস্যরা চেয়ারে বসেই থাকেন। এমন ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে যে রাষ্ট্রপতির পেছনে দাঁড়িয়ে থাকা নিরাপত্তা রক্ষীরা তখন সংসদ সদস্যদের দিকে ইঙ্গিত করতে থাকেন, বিরোধী দলের সংসদ সদস্যদের দিকে, যাতে তারা জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান জানিয়ে দাঁড়িয়ে যান। কিন্তু জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি চেয়ারে বসেই থাকে। এমনকি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তারেক রহমানের ঠিক পাশে দাঁড়িয়ে বারবার ইঙ্গিত করে জাতীয় সঙ্গীত বাজছে এই সময়ে দাঁড়িয়ে পড়তে অনুরোধ জানান। কিন্তু জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টির সদস্যরা দাঁড়ান না। আমার দেশ পত্রিকা অবশ্য লিখছে যে শেষ দিকে এরপর তারা প্রতিবাদ চালাতে চালাতে বসে থেকে এক পর্যায়ে তারা দাঁড়ান। এরপর যখন রাষ্ট্রপতি ভাষণ দেওয়ার জন্য এসে ডায়াসে দাঁড়ান, তখন জামায়াতে ইসলামীর এবং জাতীয় নাগরিক পার্টির সদস্যরা আরো মারমুখী হয়ে ওঠেন। তখন সৈয়দ মোহাম্মদ তাহের, নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহরা রীতিমতো স্লোগান দিতে থাকেন, জুলাইয়ের সাথে গাদ্দারি চলবে না। হাসনাত আবদুল্লাহ স্লোগান দিতে থাকেন, গেট আউট চুপ্পু, গেট আউট চুপ্পু। এরপর যে দৃশ্য তৈরি করেন বিরোধী দলীয় সংসদ সদস্যরা, সেটা অভূতপূর্ব, নজিরবিহীন, এবং সেটাকে ঠিক প্রথাসিদ্ধ প্রতিবাদ বলবার কোনো উপায় নাই। হাসনাত আবদুল্লাহ তেড়ে মেরে তার স্বভাব সিদ্ধ ভঙ্গিতে রাষ্ট্রপতির ডায়াসের দিকে এগিয়ে যান, এবং তখন জামায়াতে ইসলামী নেতা সৈয়দ মোহাম্মদ তাহের তিনি কোনো মতে গিয়ে হাসনাত আবদুল্লাহকে ঠেকান, যাতে হাসনাত আবদুল্লাহ তেড়ে মেরে হামলে না করেন রাষ্ট্রপতির ওপরে। এবং তারপর তাকে দেখা যায়, সাংবাদিকেরা লিখছেন যারা সংসদ অধিবেশন কক্ষে ছিলেন, যে সৈয়দ মোহাম্মদ তাহের কোনো রকমের দুই হাত প্রসারিত করে বিরোধী দলীয় সদস্যদের বাইরে নিয়ে যান। এর আগে জাতীয় সঙ্গীত শেষ হওয়ার পর থেকে এই স্লোগান চলতে থাকে সংসদ অধিবেশন কক্ষে যে ফ্যাসিবাদ গণতন্ত্র একসাথে চলবে না, ফ্যাসিবাদের দোসরেরা হুঁশিয়ার, সাবধান। তারা টেবিল চাপড়ে চিৎকার করে অধিবেশন কক্ষে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করেন। এই হট্টগোলের মধ্যে বেশিরভাগ বিএনপির সংসদ সদস্যরা চুপচাপ ছিলেন, তবে কয়েকজন এমপি মাইক ছাড়াই বলতে থাকেন যে আপনারা কাজটা ঠিক করছেন না, রাষ্ট্রপতি অর্ধেক মানছেন আর অর্ধেক মানছেন না। এটা একটা অদ্ভুত কথা বটে, কারণ এই যে জাতীয় নাগরিক পার্টি জামায়াতে ইসলামী জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন চায়, সেই জুলাই সনদ বাস্তবায়ন আদেশে কিন্তু আবার রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুই সই করেছেন, এবং তার সই হয়ে যাওয়ার পরে কিন্তু এই যে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের আগের দিন গিয়ে জাতীয় নাগরিক পার্টি সেখানে সই করে এসেছে। কাজেই একদিকে যেমন এই যে প্রধান নির্বাচন কমিশনার সংসদ সদস্য হিসেবে, আবার জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টির ক্ষেত্রে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও তাদের শপথ পড়ালেন, সেটাও কিন্তু হয়েছে। মানে প্রধান নির্বাচন কমিশনার যে শপথ পড়াতে পারেন সেই নির্দেশনাটাও কিন্তু দিয়েছেন রাষ্ট্রপতি, যেহেতু স্পিকার, ডেপুটি স্পিকার এবার সংসদে নজিরবিহীনভাবে অনুপস্থিত। এই পুরো ব্যাপার ধরে নিলে সত্যিই মনে প্রশ্ন জাগে, এরপরে রাষ্ট্রপতির ব্যাপারে কি করবে জামায়াতে ইসলামী? মানে মারতে উদ্যত হয়ে যাওয়া, স্লোগান দেওয়া, এবং এক পর্যায়ে স্লোগান দিতে দিতে ওয়াক আউট করা, সবই করা হয়ে গেছে। কিন্তু রাষ্ট্রপতিকে দিয়ে প্রথা অনুযায়ী বিএনপি সংসদের প্রথম অধিবেশনটা উদ্বোধনও করিয়ে নিয়েছে। এই যে ফ্যাসিবাদের শেষ চিহ্ন মুছে ফেলতেই হবে, বিএনপির কাছে অভিশংসন করে গ্রেফতার করবার দাবি এই রাষ্ট্রপতিকে, যে এই রাষ্ট্রপতিকে দিয়ে 133টি অধ্যাদেশ স্বাক্ষর করিয়ে সরকার পরিচালনা করেছেন ইউনূস সরকার, সেই রাষ্ট্রপতিকে এখন যখন মনে করছে জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি তাদের প্রয়োজন ফুরিয়েছে, তখন কিনা পদত্যাগ করিয়ে, অভিশংসন করিয়ে গ্রেফতার করে ফেলতে চাইছে। এই বিষয়টা সত্যিই কি বাস্তবায়নযোগ্য, বা এই দাবি কি আদায় করতে পারবে জাতীয় নাগরিক পার্টি? সেই 2024 সালে অক্টোবর মাসে কিন্তু এই হাসনাত আবদুল্লাহরা 48 ঘন্টার আলটিমেটাম দিয়ে বঙ্গভবন ঘেরাও করেছিলেন।
অথচ তখনও মানে যখন তারা একেবারে ইচ্ছা মতো আপিল বিভাগের বিচারপতি, হাইকোর্টের বিচারপতি ফেলে দিচ্ছেন, সচিবালয় পুরো ওলটপালট করে ফেলছেন, তখনও কিন্তু তারা বঙ্গভবন ঘেরাও দেওয়ার পরেও ব্যর্থ হয়েছিলেন এই রাষ্ট্রপতিকে তাদের ইচ্ছা অনুযায়ী নামিয়ে ফেলতে। এখন আবার এই যে রাষ্ট্রপতিকে ফ্যাসিবাদের শেষ চিহ্ন হিসেবে নামিয়ে ফেলতেই হবে, এই দাবি আজকেই শেষ হয়ে গেল? মানে এখন কি এই দাবি একরকমের গিলে ফেলতে হবে জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টিকে, নাকি এ বিষয়ে সত্যি সোচ্চার হওয়ার কোনো উপায় বা পরিকল্পনা আছে জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টির? সেটা দেখবার জন্য অপেক্ষা করতে হবে। তবে জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন যে তারা ওয়াকআউট করেছিলেন কারণ রাষ্ট্রপতি খুনির সহযোগী, তার বক্তব্য তারা শুনতে পারেন না। জামায়াতের আমির বলেছেন যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনও তো অপরাধী, তিনি সকল খুনের সহযোগী ছিলেন, একটা খুনের বিষয়েও ব্যবস্থা নেন নাই, অভিভাবক হিসেবেও তিনি ব্যবস্থা নেন নাই, তার বক্তব্য আমরা এই মহান সংসদে শুনতে পারি না। এবং তিনি বলেছেন রাষ্ট্রপতি সংস্কার পরিষদের যে সভা ডাকেননি, এর মাধ্যমেও তিনি 70% জনগণকে অপমান করেছেন। এবং তিনি বলেছেন যে সংসদে আমরা কোনো অন্যায় বরদাস্ত করব না, সংসদ কারো একার নয়, আমরা জনগণের পক্ষে কথা বলতে এসেছি। তার মানে অনেক বড় অপরাধের তালিকা প্রস্তুত করে রেখেছে জামায়াত। দেখা যাক রাষ্ট্রপতির বিষয়ে তারা কি ব্যবস্থা নিতে পারেন, নাকি রাষ্ট্রপতি সেই 2024-এর আগস্টের পর থেকেই বঙ্গভবনে যেমন সুরক্ষিত ছিলেন, বাকি মেয়াদকাল বিএনপির শাসনামলেও তিনি সুরক্ষিতই থেকে যান। তবে সংসদের প্রথম অধিবেশনে বক্তৃতা দেবার সময় সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান যেমন বলেছেন যে এই সংসদের কাছে জনগণের অনেক প্রত্যাশা, তেমনি বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেছিলেন যে এই সংসদের প্রধান কাজ হওয়া উচিত নীতিগত আলোচনা, কারণ অতীতে দেখা গেছে নীতিগত আলোচনার চেয়ে ব্যক্তিগত আক্রমণ বা অপমানের ঘটনায় সংসদে বেশি ঘটেছে। জাতীয় সংসদ যেন কোনোভাবেই ব্যক্তির চরিত্র হননের কেন্দ্রে পরিণত না হয়। দেখা যায় রাষ্ট্রপতির চরিত্র হননের চেষ্টা এ দফার আজকেই শেষ করে কিনা জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি। ত্রয়োদশ জাতীয় সংসদ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। একটি সাজানো গোছানো ইউনুসীয় নির্বাচনে তারেক রহমানের হাতে ক্ষমতা দেওয়া হয়েছে, আর ক্ষমতার সঙ্গে অংশীদার হিসেবে ইউনুস বিএনপি তথা তারেক রহমানের গলায় বেঁধে দিয়েছে জামায়াত এনসিপিকে, কিংবা উল্টোটা। সংসদের শুরুতেই বোঝা গেল যে জামায়াতের এজেন্ডা বাস্তবায়ন ছাড়া তারেক রহমানের কোনো মুক্তি নেই। যতটুকু বোঝা গেল সংসদীয় অধিবেশনের শুরুটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি উল্লেখযোগ্য মোড় হিসেবে চিহ্নিত হবে সন্দেহ নেই, যেখানে জাতীয় সঙ্গীত গাওয়ার পরেও জামাতের সংসদ সদস্যরা দাঁড়িয়ে সম্মান জানানোর প্রয়োজন বোধ করেন না। তবে এই মোড়টি কোন দিকে নিয়ে যাবে দেশকে, সেটাই এখন দেখার বিষয়। যুদ্ধাপরাধীদের প্রতি সংসদীয় সম্মান প্রদর্শন, মুক্তিযুদ্ধের আদর্শের বিপক্ষে অবস্থান গ্রহণ এবং সর্বোপরি ৭১-এ বাংলাদেশ বিরোধী শক্তির পুনর্বাসনের এই প্রক্রিয়া দেশের ভবিষ্যতের জন্য শুভ সংকেত নয়, বরং এটি একটি বিপজ্জনক পথের সূচনা, যার শেষ কোথায় গিয়ে ঠেকবে তা আজ থেকেই অনুমান করা যায়। কারণ এই সংসদের শুরুটা হয়েছিল জুলাই 2024-এ। জুলাই সন্ত্রাসটা হলে আজকের সংসদ হতো না, এটা মাথায় রেখেই আমাদের ভাবতে হবে সবকিছু। আওয়ামী লীগকে অবৈধভাবে ক্ষমতাচ্যুত করে দেশ দখল করার পর একটি নতুন সংসদ যাত্রা শুরু করলো আজকে, অর্থাৎ বৃহস্পতিবার 12ই মার্চ 2026। বিএনপি জামায়াত নামে আমরা যে আওয়ামী বিরোধী মুক্তিযুদ্ধ বিরোধী পক্ষটিকে চিনি, তারাই সংসদে সরকারি এবং বিরোধী দল হিসেবে বসে প্রথম দিনেই বাংলাদেশ আগামীতে কোন পথে হাঁটবে তার সুনির্দিষ্ট কিছু লক্ষণ প্রকাশ করে দিল। স্বাধীনতা বিরোধী রাজাকার এবং মানবতা বিরোধী অপরাধের জন্য মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে সামনে বসিয়ে মুক্তিযোদ্ধা মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম স্পিকারের দায়িত্ব পালন করছেন। বিষয়টিকে যেভাবেই দেখেন না কেন বাংলাদেশের জন্য ইতিবাচক নয় কোনোভাবেই। তবু এটাই বাস্তবতা, এই বাস্তবতার বিশ্লেষণই আমাদেরকে করতে হবে।
যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহার উদ্দিন সঠিক বলেছেন। জুলাই সন্ত্রাস না হলে তার পক্ষে মুক্তি পাওয়া সম্ভব হতো না, 12ই ফেব্রুয়ারি সংসদ নির্বাচনে অংশ নিয়ে সংসদ নির্বাচিত হওয়া হতো না, তাকে ফাঁসি দেওয়া হতো 71-এর যুদ্ধাপরাধের দায়ে। এটাই বাস্তবতা, এটাই একমাত্র বাস্তবতা এই সংসদের, যা জামায়াতের আমিরও স্বীকার করেছেন। এটাই আসলে জুলাই সন্ত্রাসের সবচেয়ে বড় আউটকাম। না, তারা জুলাই সন্ত্রাস বলেননি, বলেছেন জুলাই গণ অভ্যুত্থান। এই সংসদ প্রতিষ্ঠা হয়েছে তুমি কে আমি কে রাজাকার রাজাকার স্লোগানের এন্ডোর্সমেন্ট দিয়ে। আন্দোলনকারীরা সবাই নিজেকে রাজাকার ঘোষণা দিয়েই আন্দোলনে এগিয়ে নিয়ে গেছে। এটা ইতিহাস, আপনার ভালো লাগুক কিনা না লাগুক, এটাই সত্য। রাজাকার, যুদ্ধাপরাধী এবং যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে তাদের পক্ষে সরকারের চিফ হুইপের সব প্রস্তাব তাই যুক্তিযুক্ত। আপনি ভাবতে পারেন যে প্রস্তাবটি চিফ হুইপ এড়িয়ে গেলে পারতেন এবং বিরোধী দলের হুইপ তখন সংশোধনী দিয়ে আনতে পারতেন। সেটা আপনার ভাবনার সমস্যা এবং আসলে এটার জন্য তারা ধন্যবাদ প্রাপ্ত যে তাদের চরিত্র প্রথম দিনই তারা উন্মুক্ত করে দিয়েছেন। এই যে তথাকথিত অভ্যুত্থানের ছায়ায় যে সংসদ গড়ে উঠেছে, তা শুধু একটি রাজনৈতিক ব্যবস্থাপনা নয়, বরং বাংলাদেশের ইতিহাসের একটি অন্ধকার অধ্যায়ের প্রতিফলন। তথাকথিত গণ অভ্যুত্থানের নামে যে হিংসা, লুটপাট আর অরাজকতা ছড়িয়ে পড়েছিল, তা থেকে উঠে আসা এই সংসদে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে আর জামায়াত ইসলামী প্রথমবারের মতো সর্বোচ্চ আসন নিয়ে প্রধান বিরোধী দলের আসনে বসেছে। ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে জামায়াতের এই উত্থান স্বাধীনতার 54 বছর পর মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির কাছে রাষ্ট্র ক্ষমতার দ্বার প্রান্তে ফিরে আসার একটি বিশাল ঘটনার মতো। কিন্তু এই উত্থানের মূলে রয়েছে জুলাইয়ের সেই তথাকথিত অভ্যুত্থান, এটা তো আমাদের স্বীকার করতে হবে, তাই না? এই যে প্রস্তাব চিফ হুইপ এড়িয়ে যেতে পারতেন, কিন্তু তিনি তা না করে বিরোধী দলের হুইপ সংশোধনী দিয়ে এগিয়ে নিয়ে গেছে, যা দেখিয়ে দিচ্ছে যে এই সংসদ তুমি কে আমি কে, রাজাকার এবং রাজাকারের সংসদ। আন্দোলনকারীরা নিজেদের রাজাকার ঘোষণা দিয়ে পথে নেমেছিল আর তারা এখন সংসদেও গেছে। স্পিকারের শূন্য আসন নিয়ে অধিবেশন শুরু হয়েছে। প্ল্যাকার্ড দেখিয়ে রাষ্ট্রপতির ভাষণের প্রতিবাদ করে ভাষণ শুরুর পরপরই বিরোধী দলীয় এমপিদের ওয়াকআউট, এসব নানা ঘটনার মধ্য দিয়ে শুরু হলো জাতীয় সংসদের ত্রয়োদশ যাত্রা। তথাকথিত গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের প্রায় 19 মাস পর যাত্রা শুরু করলো বাংলাদেশের এই সংসদ। এবার ব্যতিক্রম পরিস্থিতিতে সংসদ অধিবেশন শুরুর প্রক্রিয়া, স্পিকার নির্বাচন, রাষ্ট্রপতির ভাষণে থাকা বিভিন্ন বিষয়েও আলোচনার জন্ম দিয়েছে। এদিন নিয়ম অনুযায়ী সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দিতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে আহ্বান জানিয়েছিলেন নবনির্বাচিত স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। সে সময় সংসদে দাঁড়িয়ে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ শুরু করেন জামায়াত ইসলামী এবং এনসিপি সহ 11 দলীয় নির্বাচনী ঐক্যের সংসদ সদস্যরা। সংসদের শৃঙ্খলা রক্ষায় স্পিকার বারবার আহ্বান জানালেও প্রতিবাদ চালিয়ে যান বিরোধী দলের এমপিরা। তাদের প্রতিবাদের মধ্যেই নিজের ভাষণ চালিয়ে যান রাষ্ট্রপতি। বক্তব্যের এক পর্যায়ে নানা স্লোগান দিয়ে অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে যান বিরোধী দলের সদস্যরা। অন্যদিকে রাষ্ট্রপতির বক্তব্য চলাকালে এর সমর্থনে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিএনপির সংসদ সদস্যদের টেবিল চাপড়াতে দেখা যায়। কারণ রাষ্ট্রপতি তাদেরকে দুর্নীতির বিরুদ্ধে সবচেয়ে বড় অবস্থান গ্রহণকারী দল, স্বাধীনতার ঘোষকের দল, অনেক ব্যাখ্যায়িত করেছেন এবং বাংলাদেশ জিন্দাবাদ বলে বক্তব্য শেষ করেছেন। সত্যটা হচ্ছে জুলাই সন্ত্রাস না হলে এই সংসদ আমাদের দেখতে হতো না। এই সংসদের প্রতিটি ঘটনা, প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি বক্তব্য মুক্তিযুদ্ধের চেতনার বিপরীতে। যে জামায়াত ইসলামী 71-এ পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী ছিল, যারা মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে, নারীদের ধর্ষণ করেছে, বাংলাদেশ স্বাধীনতা সংগ্রামকে দমন করেছে, আজ সেই জামায়াত ইসলামী বাংলাদেশের জাতীয় সংসদে প্রধান বিরোধী দল। এটি কল্পনারও অতীত ছিল মাত্র 1 বছর 1.5 বছর আগেই। কিন্তু সন্ত্রাস, জুলাই সন্ত্রাস সবকিছু পাল্টে দিয়েছে। যে রাজাকারদের বিচার হওয়ার কথা ছিল, যাদের ফাঁসি হওয়ার কথা ছিল, আজ তারা সংসদে বসে সভাপতির দায়িত্ব পালন করছেন, বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করছেন। এই সংসদ কেবল একটি রাজনৈতিক প্রতিষ্ঠান নয়, এটি বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করে। কিন্তু এই ভবিষ্যৎ কি সেই বাংলাদেশের যা 71-এর রক্তের বিনিময়ে অর্জিত হয়েছিল, নাকি সেই বাংলাদেশের যা পাকিস্তানি ভাবধারায় নতুন করে ফিরে যাচ্ছে? এই প্রশ্নের উত্তর সময় দেবে,
তবে একটা বিষয় নিশ্চিত, জুলাই সন্ত্রাস না হলে এই সংসদ আমাদের দেখতে হতো না। মজার ব্যাপার হলো, ত্রয়োদশ জাতীয় সংসদের যাত্রার শুরুর সবকিছুর মাঝেই জুলাই সন্ত্রাসের ছায়া স্পষ্ট হয়েছে। যা না হলে এই সংসদের রূপ হয়তো ভিন্ন হতো। যুদ্ধাপরাধীদের মুক্তি, রাজাকারদের উত্থান, এগুলো জুলাই সন্ত্রাসের ফসল, যা বাংলাদেশকে কোথায় নিয়ে যাচ্ছে আপনারা ভালো করে জানেন। কিন্তু এই অভ্যুত্থানের মানে কিন্তু এই তথাকথিত অভ্যুত্থানের ভুলগুলোই শেষ পর্যন্ত আওয়ামী লীগের ফিরে আসার পথ খুলে দেবে। কারণ জনগণের স্মৃতি আসলে দীর্ঘ। এই সংসদ যতই ব্যতিক্রমী হোক, এর ভিত্তি অস্থির, আর আগামী দিনে এটাই প্রমাণিত হবে যে জুলাইয়ের অরাজকতা শেষ পর্যন্ত দেশটাকে ধ্বংসের জন্য যথেষ্ট ছিল।